সহ পরিবারের 10 জনের এনআইডি লক। লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ভারতে স্থায়ী হতে জালিয়াতির আশ্রয়। এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেপথ্যে কারা, পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, ভাগ্নে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক। ইসি জানান, এর ফলে বিভিন্ন সেবা পেতে এই 10 জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধনের সুযোগ থাকবে না। লন্ডনে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গেছে শেখ হাসিনার সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা গেছে। লন্ডনের ওটু এলাকার একটি হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডন থেকে পাঠানো শাহিদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা। ইতিমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতা প্রকাশ্যে এসেছেন। তারা সেখানে নানা অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশও নিচ্ছেন। এবার বাংলাদেশ থেকে পালানো মন্ত্রী এমপিরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে 20 এপ্রিল সন্ধ্যায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী এমপিরা বেশ হাসি খুশি ছিলেন। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন। এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি মন্ত্রীদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার ও হোটেল রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাব। তাদেরকে বাংলাদেশের আইনকে পেশ করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর বিভিন্নভাবে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা। সীমান্ত পাড়ি দিতে কোটি কোটি টাকা খরচ করেছেন তারা। তবে এবার এলো নতুন তথ্য। ভারতে স্থায়ী হতে জালিয়াতি করে তারা বানিয়ে নিচ্ছেন পরিচয়পত্র ও আধার কার্ড। অবৈধ অনুপ্রবেশকারীদের জালিয়াতির এসব তথ্য উঠে এসেছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। দর্শক, আফসানা নীলার আরও একটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলে এখন বিপাকে আওয়ামী লীগ। 15 বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর আত্মগোপনে চলে গেছেন দলটির শীর্ষ আর তৃণমূল অনেক নেতা।
ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান করছেন বলে জানিয়েছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়েছেন অনেকেই। ভারতে বৈধভাবে বসবাসের জন্য তারা বেছে নিচ্ছেন অবৈধ পন্থা। জাল জালিয়াতি করে বানিয়ে নিচ্ছেন ভারতীয় জাতীয় পরিচয়পত্র, আধার কার্ড ও পাসপোর্ট। সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অবৈধ বাংলাদেশি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তাতে এসব তথ্য উঠে আসে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজাদ নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরাও সেই সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন আটক ব্যক্তি। তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দিনে দিনে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা। রাজধানী গণ্ডি পেরিয়ে এই মিছিল হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, দিনে রাতে, কখনো বা মুখোশ পরে। পুরো প্রক্রিয়ার পরিকল্পনা করছেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সমন্বয় করছেন বেশ কয়েকজন পলাতক নেতা। দেশ বিদেশ থেকে কর্মসূচি বাস্তবায়নে আসছে অর্থের যোগানো। খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ ছেড়েছেন পুলিশের উপর। তবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপি বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। গেল শুক্রবার রাজধানীর উত্তরা এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার আগেও আওয়ামী লীগ সমর্থিতরা সুযোগ বুঝে আরও কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে। তবে উত্তরার ঝটিকা মিছিলের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝটিকা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে সতর্ক করেছেন। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে, এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ফোনে নানান উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে আজকে জনমত তৈরি করে এদেরকে উৎখাত করবার জন্য সব ব্যবস্থা নিতে হবে। এছাড়া পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের শীর্ষ নেতা হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ সহ দলের অনেক নেতা দেশের বাইরে। আবার অনেক শীর্ষ নেতা, সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপি এখন জেলের ঘানি টানছেন। কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে, এ নিয়ে উঠেছে প্রশ্ন। এর তো অবশ্যই নিরাপত্তাহীনতা, কারণ তারা তো মনে করেন যে যখন দেখা গেছে যে মিছিল মিটিং করবে, দৌড়াদৌড়ি করবে, অন্য গ্রুপ যখন এসে তাদেরকে ধাওয়া দিবে, তখন সাধারণ জনগণ রাস্তায় ক্ষতিগ্রস্ত হবে, ভোগান্তি হবে। গোয়েন্দারা মোস্টলি দেখা যাচ্ছে ওনাদেরই লোক, যার জন্য কাজ হচ্ছে না, এবং ওনারা ওপেন এই মিছিলগুলো করতে পারতেছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন আওয়ামী লীগের এই ধরনের কার্যকলাপের মূল টার্গেট আবারও দেশকে ঝুঁকির মুখে ফেলা। পিপল পারসেপশন এবং পিপলের সেন্টিমেন্টটা আপনাকে মাথায় নিতে হবে। পুলিশ যদি মনে করে যে এরা মিছিল করলে সেই সমস্ত সংক্ষুব্ধ মানুষগুলো তাদের উপরে তাদের সংক্ষুব্ধতা প্রকাশ করতে পারে, এবং তাতে করে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা ক্ষয়ক্ষতি হতে পারে, পুলিশ এটাকে বন্ধ করে দিতে পারে, এবং এই পার্সপেক্টিভেই বোধহয় এখন যাওয়া উচিত। ধানমন্ডি ৩-এর রেতে আওয়ামী লীগ সভানেত্রীর অফিসটি এখনও তালাবদ্ধ। তার পাশের ভবনটিও ধ্বংসস্তূপ, পাহারায় আছে পুলিশ। এখান থেকেও কয়েকবার ঝটিকা মিছিলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেউ নাই তো এনার, আসবে কারা? চেষ্টা করছে কিন্তু এখানে সাহস পায় না, আর যারা করছে 2 থেকে 3 জন হাইস্ট আমরা ধরছি। তবে গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বেশ কয়েকবার ঝটিকা মিছিল বের করে। অপরাধ বিশ্লেষক বলছেন ঝটিকা মিছিল রোধে এককভাবে পুলিশের উপর দায় চাপানো যৌক্তিক নয়। বাইরে থেকে তাদের কেউ সহযোগিতা করছে কিনা সেই প্রশ্নগুলো আসবে। তো সেই প্রশ্নের সকল সমাধানটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে ব্যাপারটি এরকম না। আর আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি। তাহলে যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল অথবা অন্যান্য কার্যক্রম সম্পর্কে যদি পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা কঠিন বা জোরালো হতে বলেন, তাহলে আগে তো সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আর ডিএমপি জানিয়েছে আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কিছু ঘটলে নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করে বা অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে, তবে সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দল আর সরকার মিলে এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 4 দিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে আর্থানা সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সাইডলাইনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের সাথেও বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বাংলাদেশে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় চীন সফরের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি দুদেশের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা দুদেশের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা, বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। 5 আগস্ট চাংখারপুলে গণহত্যায় ও 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। তদন্ত প্রতিবেদনে 19টি ভিডিও, শেখ হাসিনার 2টি অডিও কল রেকর্ড, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কল রেকর্ড সহ তথ্য উপাত্ত আছে বলে জানান চিফ প্রসিকিউটর। এরপরই আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের পর শুরু হবে বিচার কাজ। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 24 5 আগস্টের সকাল চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। গুলিতে শহীদ হন 6 জন। শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমাইল হক ও মানিক মিয়া। চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। 6 মাস 13 দিন তদন্ত করার পর তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট 11টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে 2টি। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ ও নাসিরুল গ্রেফতার আছেন। পলাতক আছেন 4 জন। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি, বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে, কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। শেখ হাসিনার সরাসরি নির্দেশে চানখারপুলে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান থাকায় এই তদন্তে 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুল, আশুলিয়া, নরসিংদী সহ সব ঘটনার তদন্ত একসাথে হচ্ছে। সেখানে চানখারপুল রিপোর্ট সংযুক্ত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েকটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় 3টি ভবন মালিককে জরিমানা সহ একটি ভবনের আংশিক ভেঙে ফেলা হয়। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আরও একটির। দর্শক, নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনে অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় 3টি ভবনের মালিককে জরিমানা করা হয়। এছাড়া 6 তলা একটি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়, আর অন্য একটি ভবন মালিককে সতর্ক করা হয়। তবে ভবন মালিকদের দাবি তারা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিয়েছে, রাজুক থেকে অনুমোদনের বিষয়টি জানতেন না। নোটিশ করলে তো আমরা জানতামই, নোটিশ করছে ওরা আইবো আজকে। আমরা যত কাজ করছি আর অনুমতিতে কাজ করছি, মানে রাজুক যে আমরা রাজুকের আন্ডারে আমরা তো এটা জানি না। ওরা আপনাদের কথা মতো না চলে না শুনে তখন আপনারা ভাঙতে পারেন। আইসা আপনারা হুট করে কি করতেছেন, ধূপধাপ লেবার লাগাই দিচ্ছেন, ভাঙতেছে, জরিমানা নিতেছেন, এগুলো তো ভাই কোনো লতে নাই। নোটিশ না করে আমার জরিমানাটা করলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়ম বহির্ভূত স্থাপনা গড়ে ওঠায় এই অভিযান চালানো হয়। 3টি স্থাপনাতে জরিমানা করা হয়েছে 50,000, 50,000 এবং 1 লক্ষ টাকা, মোট 2 লক্ষ টাকা। 20 ফিট রাস্তা বিভিন্ন মহল্লাতে যেগুলো আইনে বলা আছে, এটি চলমান রাখলে নাগরিকের আপনার এখানে ফায়ার ব্রিগেড গাড়ির ঢোকার সুবিধা, এখানে অ্যাম্বুলেন্স ঢোকার সুবিধা, বিভিন্ন ধরনের সুবিধা হবে। এই বিষয়গুলো ওনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। অনুমোদনহীনভাবে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ সহ আইনি ব্যবস্থা নিতে অভিযান চলবে বলেও জানান তিনি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। দেশের উন্নয়নে ব্লু ইকোনমিক একটা সম্ভাবনাময় খাত বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। রাজধানীর মেরিটাইম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ খাত রয়েছে তার মধ্যে ব্লু ইকোনমিক অন্যতম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশ বিদেশের আরও মেরিটাইম বিশেষজ্ঞরা। এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ সহ অন্যান্য দেশের মধ্যে মেরিটাইম বিষয় গবেষণায় আরও উন্নতি হবে বলে জানান বিশ্ববিদ্যালয়টির ভিসি। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা সহ পরিবারের 10 জনের এনআইডি লক। লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ভারতে স্থায়ী হতে জালিয়াতির আশ্রয়। এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেপথ্যে কারা, পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etd চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।